সরজু নদীর তীরে অবস্থিত এক টুকরো স্বর্গ হলো অযোধ্যা, যা আমরা ইতিহাসের পাতা থেকেই রাম জন্মভূমি নামেই চিনি। এই শহর শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি ইতিহাস, বিশ্বাস এবং ভক্তির এক অবিচ্ছেদ্য অংশ। আপনি যখনই এখানে আসবেন, প্রতিটি ধাপে আপনি অনুভব করবেন সেই সমস্ত ইতিহাসগুলোকে এবং অনেক মানুষের এই রাম জন্মভূমি গড়ে তোলার ট্রেন থেকে নেমে আমরা কিন্তু স্টেশনের বাইরে থাকা অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে চলে গিয়েছিলাম আমাদের হোমস্টেতে। আমরা কিন্তু অযোধ্যাতে হোমস্টেতে ছিলাম। এই হোমস্টের মধ্যে আমরা নিয়েছিলাম ডাবল বেডরুম। এই রুমের মধ্যে ছিল দুটো এরকম বড় বড় বেড এবং বাথরুমে কিন্তু গিজার আছে। বাথরুমটাও কিন্তু বেশ বড়। আপনারা যদি 6 থেকে 7 জন আসেন তাহলে এই রুমের মধ্যে আরামে থাকতে পারবেন। হোটেলের কথা বলছি যখন, একটা রেস্ট্রিকশন দিয়ে রাখি, অযোধ্যাতে কিন্তু এখনও হোটেলের পরিমাণ খুবই কম। নতুন নতুন হোটেল এখনও হচ্ছে, তাই হোটেল পেতে কিন্তু আপনাকে অযোধ্যাতে একটু প্রবলেম হতেই পারে। তবে মন্দিরের সামনে কিন্তু প্রচুর হোটেল আছে যেগুলো নতুন তৈরি হয়েছে, তবে ওই হোটেলগুলো কিন্তু একটু কস্টলি হবে। আপনি যদি বাজেটের মধ্যে রুম পেতে চান তাহলে মেন রোড থেকে একটু ঢুকে আসুন ভেতরের দিকে, তাহলে এরকম নিরিবিলি জায়গায় খুব সুন্দর হোমস্টে আপনি পেয়ে যাবেন, যেগুলো আপনার বাজেটের মধ্যেও চলে আসবে। এখন আমি দাঁড়িয়ে আছি ভারতের অন্যতম প্রাচীনতম শহর অযোধ্যাতে। এটি হচ্ছে শ্রী রামলালার জন্মস্থান। আজকে আমরা ঘুরবো অযোধ্যার কিছু পবিত্র স্থান এবং জানবো এখানকার কিছু ইতিহাস এবং জানার চেষ্টা করব এই অযোধ্যার নগরী কেন বিশ্বের সমস্ত তীর্থযাত্রীদের কাছে এক গুরুত্বপূর্ণ স্থান। চলুন তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি এই রাম যে পথ আছে মন্দির থেকে একদম মেন রোড পর্যন্ত যে রাস্তাটা আছে দীর্ঘ, সেই রাস্তা ধরে এখন সোজা চলে যাব মন্দিরের দিকে। তার আগে একদম গেটের কাছে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, যাদের পায়ের অসুবিধা আছে বা বয়স্ক মহিলা পুরুষ আছেন তারা কিন্তু এখান থেকে হুইল চেয়ার সুবিধা নিতে পারেন। এই মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। এখানটায় কিন্তু সেট করেছে এবং এই যে এখানটায় পুরো রাস্তাটা রেলিং দিয়ে ঘেরা। এখানে কিন্তু 1, 2, 3, 4 এবং 5টা রেলিং আছে। প্রচুর ভিড় হলেও কিন্তু এতটা অসুবিধা হবে না, কারণ 5টা রেলিং আর ওটা হচ্ছে এক্সিটের জন্য। মন্দিরের রাস্তার দুপাশে কিন্তু এরকম সুন্দর সুন্দর পাঁচির করেছে, তার উপর এরকম সুন্দর নকশা। আর এখানে মনে হচ্ছে একটা মন্দির এখনো তৈরি হচ্ছে। চলুন, রাম মন্দির কিন্তু এখনো দেখা যাচ্ছে না। এই রাস্তাটা আপনাকে অনেকটা যেতে হবে, তারপরে মন্দির দেখতে পাবেন। মেন রোড থেকে মন্দির কিন্তু অনেকটাই দূরে। তার আগে রয়েছে 3টি স্টেপ। ভয় পাবেন না, কিন্তু এখানে কিন্তু গেমের মতো কোনো স্টেপ কমপ্লিট করতে হবে না। বলছি শুনুন। ফার্স্ট স্টেপে রয়েছে আপনার ব্যাগ চেকিং। এখানে কিন্তু অনেকগুলো এরকম কাউন্টার রয়েছে ব্যাগ চেকিংয়ের জন্য। আপনি যে কোনো একটা কাউন্টার দিয়ে চলে যান, সেখানে প্রথমে আপনার ব্যাগ চেকিং হয়ে যাবে। ওখান থেকে ব্যাগ কালেক্ট করে আপনি সামনের দিকে এগিয়ে এলেই দেখতে পেয়ে যাবেন সেকেন্ড স্টেপে এরকম আপনার জুতোগুলোকে জমা করতে হবে। এখানে কিন্তু 1 থেকে 20টার মতো বিনামূল্যের জুতো স্ট্যান্ড রয়েছে, যেখানে কিন্তু আপনার জুতোগুলোকে জমা করতে হবে। এখানে কিন্তু একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো, আপনি যেই স্ট্যান্ডে কিন্তু জুতো জমা করবেন তার নাম্বারটা কিন্তু মনে রাখতে হবে। ওখান থেকে টোকন কালেক্ট করে মন্দির দেখে আসার সময় কিন্তু যেই স্ট্যান্ডে জুতো জমা করেছিলেন সেই স্ট্যান্ডে ঠিক যেই দিকে জুতো জমা করছেন তার ঠিক উল্টো পাশ দিয়ে ওই টোকন দেখালে কিন্তু আপনাকে জুতোগুলো দিয়ে দেবে। এটা কিন্তু মনে রাখবেন, যেখানে জমা করবেন তার ঠিক উল্টো পাশ দিয়ে আপনাকে জুতো কালেক্ট করতে হবে। দ্বিতীয় স্টেপ কমপ্লিট। তারপরে হচ্ছে তৃতীয় স্টেপ। এই স্টেপে কিন্তু আপনার কাছে যা জিনিসপত্র আছে সব কিছু কিন্তু নিয়ে নেবে। আপনার ব্যাগ, মানি পার্স, মেডিসিন, ফোন, ক্যামেরা কিচ্ছু অ্যালাউ করবে না। সব কিছু কিন্তু এই কাউন্টারগুলোতে জমা করতে হবে। এখানেও কিন্তু অনেকগুলো কাউন্টার রয়েছে, তাই ভিড় হলে কিন্তু কোনো প্রবলেম হবে না। আরেকটা ইনফরমেশন এই স্টেপের জন্য দিয়ে রাখি, এখানে কিন্তু আপনার কাছে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস আছে, যেরকম মোবাইল, ক্যামেরা হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আলাদাভাবে জমা করতে হবে এবং আর যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু একই কাউন্টারেই আলাদা আলাদাভাবে নেবে। এখানেও কিন্তু সেই একই নিয়ম। আপনি যত নম্বর কাউন্টারে জমা করছেন
ঠিক তত নম্বর কাউন্টারের ঠিক উল্টো পাশ দিয়ে কিন্তু আপনাকে জিনিসগুলো কালেক্ট করতে হবে। এরপরে কিন্তু আপনাকে মন্দিরের ভেতরে আর কিচ্ছু দেখাতে পারবো না, কারণ এরপরে মোবাইল ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই। মন্দির দেখতে হলে, রামলালাকে দেখতে হলে আপনাকে নিজে এই অযোধ্যাতে আসতে হবে এবং রামলালার দর্শন করতে হবে। জয় শ্রীরামের নাম নিয়ে আমি যাই মন্দির দর্শন করতে। রাম মন্দির দেখা শেষ, খুব ভালোভাবে রাম মন্দির দেখলাম। প্রায় আধ ঘন্টার মতো সময় লাগলো, বেশি সময় লাগবে না। প্রচুর বড় জায়গা আর 3-4টে লেন করা আছে, তো সময় বেশি লাগবে না। এখন আমরা রাম মন্দির দেখে বেরিয়ে যাচ্ছি হনুমানগড়ির দিকে। আমি এখন দাঁড়িয়ে আছি কনক ভবনের সামনে। ইতিহাসের পাতায় কথিত আছে যে রাম এবং সীতার বিবাহের পর মা কইকেয়ী রামকে এই বাড়িটি উপহার হিসাবে দিয়েছিলেন। তবে রামের কিন্তু বেশি দিন এই বাড়িতে ঠাঁই হয়নি। এরপরেই কিন্তু রাম এবং সীতামাকে চলে যেতে হয়েছিল বনবাসে। তবে লঙ্কা জয়ের পর রাম এবং সীতামা তার রাজ্য অযোধ্যাতে ফিরে এই বাড়িতেই কিন্তু বাকি সময়টা কাটিয়েছিলেন। চলুন এবার আমরা বাড়ির ভেতরটা দেখি কীরকম। বাড়ির ভেতরে কিন্তু রয়েছে মস্ত বড় দালান, যেরকম আগেকার বাড়িতে থাকতো। বাড়িটা কিন্তু খুবই সুন্দর, দেয়ালের কারুকার্যগুলো কিন্তু নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। এই বাড়ির মধ্যে রয়েছে কিন্তু একটা মন্দির, যেখানে অনবরত রাম এবং সীতামার পুজো চলছে। এই বাড়িতে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ আছে, এখানে কিন্তু কোনো রকমের নিষেধাজ্ঞা নেই। আপনারা অনায়াসে এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পারবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি হনুমানগড়ির লাইনে। আর এই হনুমানগড়ি মন্দিরটি মেনলি হনুমানকে নিবেদিত করে তৈরি করা হয়েছে। এই মন্দিরে উঠতে গেলে কিন্তু আপনাকে 76টি সিঁড়ি ভেঙে মন্দিরের ওপরে উঠতে হবে। বলা হয় এই মন্দিরে বসেই শ্রী হনুমান অযোধ্যাকে রক্ষা করেন। এবং এই মন্দিরটি কিন্তু একদম উঁচুতে অবস্থিত, লাল কালারের মন্দির। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরের চূড়ো এটা। রাম মন্দিরের তুলনায় এই হনুমানগড়িতে কিন্তু একটু বেশি ভিড় হয়। এই মন্দিরে দর্শন করতে হলে আপনাকে কিন্তু একটু সময় লাইনে দাঁড়াতে হবে। আর যার হাতে সময় নেই তার কাছে কিন্তু ভিআইপি লাইনের দর্শন অ্যাভেলেবেল। এখানে কিন্তু লাইনে দাঁড়ালেই আপনাকে অনেক লোক জিজ্ঞাসা করবে ভিআইপি লাইনে যাবে কি না, তো আপনারা ভিআইপি দর্শন করে সময় বাঁচাতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এই হনুমানগড়ির মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। তো আপনি খুব অনায়াসেই আপনার মোবাইল ফোন বা স্মার্টফোনকে মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারবেন। এই মন্দিরের মধ্যে রয়েছে এক গভীর ভক্তির অনুভূতি। এখানে এসে আপনি পাবেন সেই অদম্য শক্তি যা ভগবান হনুমানকে নির্দেশ করে। এই হনুমানগড়ি থেকেই হনুমান গোটা অযোধ্যার উপরে নজর রাখছেন। এই কিলা থেকে পুরো অযোধ্যা শহরের এক অপূর্ব দৃশ্য দেখতে পারবেন। এখন আমি দাঁড়িয়ে আছি দশরথ মহলের সামনে। দশরথ মহল তোমরা সবাই জানো, শিয়াপতি রামচন্দ্রের পিতা দশরথের মহল। এটাই হচ্ছে দশরথ মহল মেনলি, যেখান থেকে দশরথ অযোধ্যা রাজ্যটাকে পরিচালনা করত। এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থা, তবু অনেক জায়গায় কাজ করিয়ে ঠিক করানো হচ্ছে। চলো মহলের ভেতরটা কেমন আপনাদেরকে দেখিয়ে দেই। দশরথ মহলের ভেতরটা কিন্তু কনক ভবনের মতো বিশাল বড় নয়। আমি কিন্তু বলতে পারবো না দশরথের আমলে এই মহলটা কি এতটাই ছোট ছিল না আরও বড় ছিল। তবে এই মহলটা এখন যতটা, সেই অনুযায়ী কিন্তু মহলটা বেশ ছোট। মহলের ভেতরে কিন্তু রাম, সীতা, লক্ষ্মণের মূর্তি রয়েছে, সাথে রয়েছে হনুমানজির মূর্তি, যেই মূর্তিগুলো কিন্তু অনবরত পুজো চলেছে। এই দশরথ মহলের ভেতরেও কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। আপনারা অনায়াসে আপনাদের ছবি তুলতে পারেন এই মহলের ভেতরে। এই মহলটা কিন্তু আবার কাজকর্ম করে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। অযোধ্যার প্রথম পর্বের ঘোরা কিন্তু শেষ। এবার আপনাদেরকে মধ্যাহ্নভোজনটা সারতে হবে। মধ্যাহ্নভোজনের জন্য মেন রোডে চলে আসুন। মেন রোডের ওপরে অনেক কিন্তু নতুন হোটেল আপনি পেয়ে যাবেন। সবগুলোই কিন্তু নিরামিষ হোটেল, এখানে কিন্তু আমিষ পাওয়া যায় না। আমরাও কিন্তু এই রোড সাইডের একটা হোটেল থেকে আমাদের মধ্যাহ্নভোজনটা সেরে নিলাম। মধ্যাহ্নভোজনের পর আমরা কিন্তু অযোধ্যার দ্বিতীয় পর্বের ঘোরাঘুরি শুরু করব। তবে তার আগে আপনারা কি নোটিশ করেছেন
এই অযোধ্যার অলিগলি এবং রাস্তার পাশে যেই সমস্ত বাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু এখনকার দিনের বাড়ি নয়, এইগুলো সেই দশরথের আমলের এবং শ্রী রামচন্দ্রের আমলের বাড়ি। এই বাড়িগুলো কিন্তু এখনও সেই ঐতিহাসিক যুগের চিহ্নগুলি বহন করে যাচ্ছে। আজও এই অযোধ্যার বুকে বাড়িগুলো বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এবং প্রমাণ দিচ্ছে এটাই সেই রাম জন্মভূমি অযোধ্যা। আমি এখন দাঁড়িয়ে আছি লতা মঙ্গেশকর চকে। ঘড়িতে ঠিক 5টা বেজেছে আর সূর্য অস্ত্র যেতে চলেছে। আর সামনেই হচ্ছে রাম কি প্যারি। আমরা প্রথমে রাম কি প্যারিতে যাব, তারপর চলে যাব সরজু নদীর তীরে। চলো যাওয়া যাক। তার আগে লতা মঙ্গেশকর চকের সেই বিশাল বড় আকারের বিনাটা দেখে নাও। এই বিনার একদম সাইডেই হচ্ছে এই যে গেট রাম কি প্যারি যাওয়ার জন্য। এই গেট থেকে আপনাকে চলে যেতে হবে। রাম কি প্যারি কোথায় আছে যে ভগবান শ্রী রামচন্দ্র নাকি এই ঘাটগুলোতে স্নান করতে আসতেন, তাই তখন থেকে এই ঘাটগুলোর নাম রাম কি প্যারি। এই রাম কি প্যারি থেকে সোজা হেঁটে গেলেই আপনি কিন্তু সরজু নদীর তীরে পৌঁছে যাবেন। আর এই রাম কি প্যারি থেকে সরজু নদীর তীরে যাওয়ার রাস্তায় কিন্তু অনেক ঐতিহাসিক যুগের বাড়ি পড়বে। কিছু কিছু বাড়ি সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আবার কিছু কিছু বাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। এই বাড়িগুলো দেখে কিন্তু আপনার ঐতিহাসিক মনোভাবের জন্ম নেবে। প্রচুর মানুষ কিন্তু প্রত্যেক দিন এই রাম কি প্যারিতে স্নান করেন। স্নান করার পর এই সরজু নদীর তীরে যাওয়ার রাস্তাতেই পড়বে নাগেশ্বরনাথ বাবার মন্দির, সেখানে আপনারাও দর্শন করতে পারেন। তবে আমাদের কাছে টাইম নেই বলে আমরা কিন্তু সরজু নদীর তীরে চলে যাচ্ছি, কারণ সরজু নদীর তীরে একটু পরেই আরতি শুরু হবে, আর আরতির জায়গা দেরি করে গেলে পাওয়া যাবে না। তাই আমরা কিন্তু সোজা রাম কি প্যারির পথ ধরে চলে যাব সরজু নদীর তীরে। এখন আমি দাঁড়িয়ে আছি সরজু নদীর তীরে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী, যেখানে প্রত্যেক দিন প্রচুর ভক্তরা স্নান করতে আসেন। পুরাণ অনুযায়ী এই নদীর সাথে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ ইতিহাস জড়িত আছে, যা সরাসরি রামায়ণের সাথে যুক্ত। কথিত আছে যে যখন রাম বনবাসে গিয়েছিল, এই নদীতেই নৌকাতে উঠে বনবাসে চলে গিয়েছিল। এই শান্ত প্রাকৃতিক পরিবেশ আপনাকে কিন্তু মনোমুগ্ধকর করবে। এবার আপনাদেরকে দেখাবো সরজু নদীর তীরে কোথায় গঙ্গা আরতি হয়। চলুন সেই দিকেই যাওয়া যাক। স্রোতের বয়ে যাওয়া জল, প্রার্থনার ধ্বনি আর এই প্রাকৃতিক সৌন্দর্য যেন মিলেমিশে আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেয়। অযোধ্যায় এসে যদি আপনি সরজু নদী না ঘুরেন তাহলে কিন্তু আপনার অযোধ্যা ট্যুর অসম্পূর্ণ থেকে যাবে। এখন আমরা সরজু নদীর তীরে যেখানে সন্ধ্যা আরতি হয় সেই জায়গাটায় চলে আসছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু সন্ধ্যা আরতি হয়। এখানে গরমকালে 6:30 এবং শীতকালে 5:30 সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়। আপনি যদি ভালোভাবে সন্ধ্যা আরতি দেখতে চান তাহলে এখানে কিন্তু একটু তাড়াতাড়ি আসতে হবে, না হলে কিন্তু আপনি এখানে বসার প্লেস পাবেন না। बीच में बातों के ऊपर वो अब वहां नहीं रहेंगे जब तक সন্ধ্যা আরতি শেষ হলে আপনাকে চলে আসতে হবে রাম কি প্যারিতে, কারণ সন্ধ্যা আরতি শেষ হলেই রাম কি প্যারিতে সন্ধ্যাবেলার লাইটিং শোটা শুরু হয়। তো আপনারা চলে আসুন রাম কি প্যারিতে এবং এখানে চুপচাপ বসে যান জলের ধারে। আপনাকে কিন্তু লাইটিং শোর সমস্তটা দেখাতে পারবো না কপিরাইটের জন্য, আপনাদেরকে কিছু কিছু অংশ কেটে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে, দেখে নিন। এবং এই লাইটিং শোতে কিন্তু শ্রী রামচন্দ্রের যে কাহানি আছে সেটাই কিন্তু আপনাকে দেখাবে। রাম কি প্যারিতে ঘোরা শেষ,
এবার কিন্তু আপনাকে ফিরে যেতে হবে। তার আগে এটা কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স টাইম, তাই আপনার স্ন্যাক্সটা করে ফেলুন এখানেই। রামকিপাইরিতে যাওয়ার সময় দেখতে পেয়ে যাবেন ছোট স্টলগুলো। এই স্টলগুলোতে আপনি পেয়ে যাবেন ভেজ মোমো, ভেজ চাউমিন, আলু ভাজা, ভেজ বিরিয়ানি, লিট্টি চোখা এবং সাথে তো ফুচকা আছেই। আপনার যেটা পছন্দ আপনি সেটা খান। আমি কিন্তু নিয়েছিলাম 1 প্লেট 20 টাকা দামের গরম মোমো। হ্যাঁ, ঠিক শুনছেন, এটার দাম কিন্তু মাত্র 20 টাকা। এবার একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই, খুব ভালো ইনফরমেশান। আপনি যদি অযোধ্যাতে খুব কম বাজেটের মধ্যে থাকতে চান এবং ভালো জায়গাতে থাকতে চান, তাহলে এই হচ্ছে বিড়লা ধর্মশালা, যেটা কিন্তু মন্দিরের যে রাম মন্দিরের যে মেন গেট একদম উল্টো পাশে আছে। ওই যে দেখতে পাচ্ছ রাম মন্দিরের মূল গেট, তার ঠিক উল্টো পাশেই হচ্ছে বিড়লা ধর্মশালা, যেখানে আপনি খুব কম বাজেটের মধ্যেই রুম পেয়ে যাবেন। তবে এখানের প্রবলেমটা হচ্ছে ধর্মশালা, তাই রুম অ্যাভেলেবেল কিন্তু খুবই কম থাকে, এটা ভাগ্যের উপরে নির্ভর করে। যদি খুবই কম বাজেটের মধ্যে থাকতে চান তাহলে এই ধর্মশালাতে এসে একবার কিন্তু রুম অ্যাভেলেবেল আছে কি না দেখে যাবেন। না হলে কিন্তু এই মন্দিরের দুপাশে রাস্তার কাছে কিন্তু প্রচুর হোটেল আছে, আপনি খুব অনায়াসেই থাকতে পারবেন। অযোধ্যার ভ্রমণ শেষে এখানকার স্থানীয় বাজারে একটু কেনাকাটা করা উচিত। এখানে পাবেন পূজার সামগ্রী, নানা রকম মিষ্টি এবং শ্রীরামের নানান রকমের প্রতিমা। এই বাজারে ঘোরাঘুরির মাধ্যমে আপনি এখানকার সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারবেন। আজকের অযোধ্যা ভ্রমণ আমাদের কাছে ছিল এক নতুন অভিজ্ঞতা। এই শহরের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাস, ভক্তি এবং অনেক স্থাপত্য, যেগুলো ভাঙাচোরা অবস্থায় আজও এই অযোধ্যার বুকে দাঁড়িয়ে রয়েছে। আপনি যদি কখনো এই অযোধ্যা ঘুরতে আসেন তাহলে এই পবিত্র স্থানগুলোকে একবার নিশ্চয়ই ঘুরে দেখবেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনিও এই ভ্রমণে আধ্যাত্মিক অনুভব খুঁজে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবেন। আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো, আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।